বড়দিন আজ। দেশ ও বিশ্বের শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলেও বিভিন্ন আয়োজন। কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন অর্থ পাচার মামলার আসামি পিকে হালদার। 2.5 বছর পর শর্ত সাপেক্ষে মিলেছে জামিন, ছাড়া পেয়েছেন এক সহযোগীও। এবং কারসাজি ঠেকাতে পুঁজিবাজারে জরিমানার হিড়িক, 4 মাসে আদায় 720 কোটি টাকা। বেশি গুনেছে বেক্সিমকো সংশ্লিষ্টরা। শাস্তি দিতেই এমন পদক্ষেপ বলছে টাস্ক ফোর্স। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে প্রার্থনা, সঙ্গীত ও নানা বয়সের মানুষের পদচারণায় মুখর রাজধানীর বিভিন্ন গির্জা প্রাঙ্গণ। বুধবার সকাল থেকেই বড়দিন উদযাপনে রাজধানীর নানা প্রান্ত থেকে জপমালা রানী গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। অধিকাংশই এসেছেন সপরিবারে। প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন তারা। সবাইকে মেরি ক্রিসমাস। সমগ্র বিশ্বের জন্যই যেমন আনন্দের, আমাদের দেশের জন্য আনন্দের, এবং এই আনন্দটা আমরা সবার সাথে সহভাগিতা করতে চাই। মেরি ক্রিসমাস। আমাদের বড় প্রার্থনা আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, ঠিকভাবে বসবাস করতে পারি। পুরো বছর ওয়েট করি যে এই দিনে আমরা সবাই একসাথে ফ্যামিলি সবাই মিলে মিশা শুনবো। এদিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে ঢাকার বাইরেও বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালানোর পাশাপাশি হয়েছে প্রার্থনা। মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়ে দেশ ও বিশ্বের শান্তি কামনা ভক্তদের। খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, জ্বালানো হয়েছে রঙিন বাতি। প্রথম প্রহরেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। গির্জায় বাইবেলের বাণী শুনিয়ে, কেক কেটে ও গোশালায় মোমবাতি জ্বালিয়ে বড়দিনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। কিছু গির্জায় 2 দফায় প্রার্থনাও হয়। পরে যীশুখ্রিস্টের ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। 25 ডিসেম্বর যিশুর জন্মদিনকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই এদিন যিশুর আগমন ঘটেছিল। তাই মানুষে মানুষে ভেদাভেদ কমে শান্তির বার্তা ভক্তদের। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি, আনন্দ, ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি, আনন্দ, ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। ছেলে মেয়ে, নাতি পুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। পরিবার, দেশ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় প্রার্থনা করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। আমাদের বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা চলছে, সেইটা যেন দূর হয় এবং আমরা সবাই যেন মিলেমিশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়তে পারি। তিনি এই পৃথিবীতে এসেছেন দুস্থ, গরিব, অসহায় মানুষদের মুক্তি দিতে এবং আমাদের শান্তি দিতে। মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমাদের বড় হতে হবে। সেটাই বড়দিনের আসল উদ্দেশ্য। বড়দিনের আয়োজন ঘিরে গির্জায় গির্জায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বড়দিনের আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকার জপমালা রানী গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী, বরিশালে অপূর্ব অপু এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে কিন্তু সকাল থেকে প্রার্থনার মাধ্যমে এবং সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে বড়দিন উদযাপন, এবং সকাল থেকে কিন্তু গির্জা প্রাঙ্গণে ভিড় করেছে অনুসারীরা। আমি যদি ঠিক একটু দেখাই যে এখানে কিন্তু নানান ধরনের আয়োজন করা হয়েছে। যে গোশালায় যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন মা ম্যারির কোলে, এখানে সেই গোশালা সাজানো হয়েছে এবং একই সাথে পাশে ক্রিসমাস ট্রি এবং চারিপাশে
ভক্ত অনুসারীরা এসেছেন, তারা বেশিরভাগই এসেছেন তাদের পরিবারের সাথে এবং নানান ধরনের বর্ণিল পোশাকে তারা এসেছেন। এবং সকালবেলা যেটি 7টার দিকে একটি প্রার্থনা এখানে অনুষ্ঠিত হয়, এরপরে কিন্তু ঠিক 9টায় এখানে আরেকটি প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রার্থনার আনুষ্ঠানিকতা শেষে সকলে কিন্তু প্রসাদ গ্রহণ করেন। ঠিক এর পরপরই যেটি একটি ভিন্ন ব্যাপার আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে যে এই যে জমকালো বড়দিনের আয়োজন, এই আয়োজনের বাইরেও কিন্তু যারা গত হয়ে গেছেন সেই মানুষদের আসলে শান্তি কামনায়, সেই পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় কিন্তু কবরস্থানগুলোতে ফুল দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি বেশ অনেকক্ষণ ধরেই তাদের আত্মীয় স্বজনেরা মূলত সেখানে বসছিলেন, তাদেরকে স্মরণ করছিলেন। বড়দিনের উৎসব আসলে শুধুমাত্র ছোটদের মাধ্যমে বা বড়দের মাধ্যমে মধ্যে সীমাবদ্ধ নেই। এই বড়দিনের উৎসব কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীদের গণ্ডি পেরিয়ে কিন্তু আরও নানান ধরনের মানুষ এবং নানান জাতি ছড়িয়ে গেছে, কারণ বড়দিন আসলে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব এই বড়দিন এবং প্রতি বছরই কিন্তু 25 ডিসেম্বর ফিক্সড এই ডেটটিতে কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। আজ সারাদিন কিন্তু কেক কাটা, উপহার বিতরণ এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে তারা কিন্তু তাদের এই দিনটি উদযাপন করবেন। একই সাথে যখনই দিন গড়িয়ে আসবে না গির্জাগুলোতে এবং নানান স্থানে কিন্তু ঘরগুলোতেও তাদের আলোকসজ্জা ফুটে উঠবে, তখন কিন্তু আসলে মেইন আকর্ষণ যেটাকে বলা চলে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে আজ থেকে ধারণা করা হয়, আজ থেকে ঠিক 2024 বছর আগে যীশু খ্রিস্ট আসলে বেথেলহেমে মা ম্যারির কোলে জন্মগ্রহণ করেছিলেন এই সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। এবং এইখানে অবস্থানরত সকল অনুসারীদের এই আজ প্রার্থনার মাধ্যমে কিন্তু কামনা এটাই ছিল যে সারা পৃথিবীতে এবং বাংলাদেশে স্পেশালি সকলের মঙ্গল হোক এবং শান্তি প্রতিষ্ঠা হোক, সকলের সুখে শান্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করতে পারুক। এই মুহূর্তে কিন্তু আমরা বড়দিনের খবরাখবর জানতে বরিশালে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। পরিবেশে বরিশালেও আনন্দ আয়োজন চলছে। নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের শুভ বড়দিন উদযাপন করছে, ঠিক রাজধানী ঢাকার মতোই। আমি বরিশালের বিভিন্ন চার্চে সকাল থেকে ঘুরে দেখার চেষ্টা করেছি। বরিশালে 14টি চার্চ রয়েছে এবং 15,000-এরও বেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা রয়েছে। তারা গত রাত থেকে মূলত তাদের ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে বিভিন্ন যে গির্জাগুলো রয়েছে, চার্চগুলো রয়েছে, সে সমস্ত জায়গায় আমরা দেখছি যে নতুন পোশাক আশাক পরে তারা বেশ আনন্দ আয়োজনে কিন্তু মেতে উঠেছে, একে অপরের সাথে কুশল বিনিময় করছে, আনন্দ উৎসব করছে এবং আজকের এই দিনটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আপনি জানেন যে আসলে বাঙালি স্বভাবতই আনন্দ প্রিয়, সেই ক্ষেত্রে কোনো যদি উৎসব পেয়ে থাকে, কোনো লগ্ন পেয়ে থাকে, তাহলে সেটিকে আরো বাড়তি মাত্রায় নিয়ে যায়। এবং এই খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভ বড়দিনকে ঘিরে আমরা দেখেছি যে অন্যান্য যে ধর্মাবলম্বীরা তারাও কিন্তু বিভিন্ন চার্চে গিয়ে গির্জায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটি গির্জা বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাতের বেলা দেখেছি আমরা সেখানে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে, এর বাইরে সাজসজ্জার আসলে কোনো কমতি নেই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরিশালের আমরা দেখেছি যে প্রত্যেকটি গির্জাগুলোকে ঘিরে কিংবা খ্রিস্টান যে পল্লীগুলো রয়েছে শহরের, আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল শহরের চাঁদমারি এলাকায়। এটি বরিশাল সদর ব্যাপটিস্ট মিশন চার্চ বলা হয়। আমি এই চার্চের বাইরেও আমি এই যে এখানের আশেপাশে যে খ্রিস্টান পল্লী রয়েছে যারা একসাথে এখানে থাকে, সে সমস্ত জায়গা আমরা দেখেছি তাদের সেখানে আনন্দের কোনো ঘাটতি নেই, বেশ উৎসব মুখর পরিবেশে চলছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরিশালের বেশ তৎপর এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের আজকের শুভ বড়দিন যাতে নির্বিঘ্নে উদযাপিত হয় সেটি আসলে সুন্দরভাবে করবার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে এবং নিরাপত্তা বলয় তৈরি করেছে। বরিশাল থেকে শুভ বড়দিনের এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই একটু রংপুরে, আমাদের সহকর্মী জীবন রয়েছে সেখানে, তার কাছ থেকে জানবো রংপুরের শুভ বড়দিনের খবর। সারা দেশের মতো রংপুরে কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মদের সবচেয়ে বড় যে আয়োজন বড়দিন সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে সকাল থেকেই কিন্তু বেশ কিছু আয়োজন হয়েছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ধর্মীয় যে উপাসনা সেটি হয়েছে এবং ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে আসলে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ধর্ম সেটি কিন্তু তারা পালন করছেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যে বেলা 11টার পরে কিন্তু তাদের যে দ্বিতীয় পর্ব ছিল কেক কাটা, সেই কেক কাটায় কিন্তু প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন খান এবং
রংপুর জেলা প্রশাসক ছিলেন রবিউল ফয়সাল, একই সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সকলেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু সকলেই ছিলেন। এবং কেক কাটার পরেই তারা তাদের যে বার্তা সেটি তারা দিয়েছেন যে বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ, অসাম্প্রদায়িক দেশ, এবং যীশু খ্রিস্ট হাজার হাজার বছর আগে যে বার্তা নিয়ে আসলে পৃথিবীতে জন্মেছিলেন, শান্তির বার্তা নিয়ে, সেই শান্তির বার্তাই কিন্তু আসলে তারা পৌঁছে দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন এই যে ধর্ম পালনে যেন নির্বিঘ্নতা থাকে, কেউ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং কেউ যেন কোনো প্রকার বাধা না দেয়, সেই জন্য কিন্তু তারা কিন্তু আসলে সবাইকে অভয় দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে বড়দিন, এই বড়দিনের নানা আয়োজন আছে আজকে সারাদিন মিলে, এই আয়োজনে যেন কোনো প্রকার কোনো বাধার সম্মুখীন কেউ না হয় সেটি কিন্তু তাদের ছিল। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমি আছি রংপুরের ব্যাপটিস্ট চার্চে, এবং আমরা যেটি দেখছি যে এই বড়দিনকে ঘিরে কিন্তু আসলে রংপুরের যে গির্জাগুলো রয়েছে সেই গির্জাগুলোতে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, ক্রিসমাস ট্রি আলোকসজ্জা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের রঙিন কাগজে কিন্তু ছেয়ে গেছে। এবং ছোট বড় পরিবারের সকলকে নিয়ে কিন্তু তারা কিন্তু আসছেন এই চার্চে, এবং তাদের যে আজকের সবচাইতে বড় যে ধর্মীয় উৎসব সেটি কিন্তু তার সব মিলিয়ে যদি বলা যায় যে সম্প্রীতির যে বন্ধন এবং ধর্মীয় ক্ষেত্রে বাংলাদেশ যে উদ্যোগ সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল রংপুর থেকে সব মিলিয়ে সব শেষ। বড়দিনের নানা আনুষ্ঠানিকতার খবর শুনছিলেন, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রংপুর, বরিশাল এবং সবার আগে তেজগাঁও এলাকার জপমালা রানী গির্জায়। এদিকে শুভ বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাখতে পারে বলে আমি মনে করি। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বের একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দ ঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ ও আলোর পথে। এবারের বড়দিনে এই হোক আমাদের প্রত্যাশা। শুভ বড়দিন খ্রিস্ট সম্প্রদায়ের সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ। সবার জীবনে ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে, এই কামনায় করি আজকের এই দিনে। আপনাদের সকলকেই ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। বড়দিনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশেই উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনীয়দের আশা দ্রুতই বন্ধ হবে রুশ আগ্রাসন, শান্তি ফিরবে কিয়েভের মাটিতে। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর ফ্রান্সের নটরডেম গির্জায় সমবেত হন যিশু ভক্তরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় দেখা গেছে গ্রিসের রাজধানী এথেন্সেও। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা, সবার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কাজিয়া স্কোয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও বাসিন্দারা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে নিজেদের মতো আনন্দ উদযাপন করেন তারা। এদিন পরিবার পরিজন, বন্ধু, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করেন আগতরা। শান্তি কামনা করেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের জন্য। ফানুসগুলো আকাশে উঠছে, আমরা সবাই অনেক খুশি। এথেন্সের উৎসব সবসময় অনেক বেশি সুন্দর হয়। পুনরায় চালু হওয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা হয় ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মঙ্গলবার সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিয়েভের গির্জাগুলোতে সমবেত হন ইউক্রেনীয়রা। মোমবাতি জ্বালিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে স্বাভাবিক জীবনের প্রার্থনা করেন তারা।
об'єднує всіх українців. ক্রিসমাস সব ইউক্রেনীয়দের একত্রিত এবং লড়াই করার সাহস যোগায়। আমরা স্বাধীনতা অর্জন করব, লড়াই করে জিতবই। ইতালির ভ্যাটিকান সিটিতে বড়দিনের উদযাপন শুরু হয় ধর্মযাজক পোপ ফ্রান্সিসের হাতে। প্রার্থনার উদ্দেশ্যে সেন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় সমবেত হন হাজারো মানুষ। এ সময় বিশ্বে চলমান যুদ্ধ, আগ্রাসনের শিকার হওয়া মানুষের কথা বলে দুঃখ প্রকাশ করেন পোপ। পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে বৃহৎ স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আদর্শ সমাজ গঠনে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে অংশ নিয়ে এই কথা জানান তিনি। জামায়াতের পেশাজীবী চিকিৎসকদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েকশো চিকিৎসক। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। এজন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লোকলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। জ্ঞানের রাজ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। রিসার্চ তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সব কিছু নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্রচুর লেখাপড়া করতে হবে, জানতে হবে, এবং সেটা হবে মরাল বেস। ভারতের কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী PK হালদার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে চলে যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে PK হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে মামলা চলাকালে তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে নিয়মিত বিক্ষোভ চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক ও কর্মকর্তাদের ছেলেমেয়েরা কোনোভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, তাই এই কোটা বাতিল চান তারা। অপরদিকে প্রশাসন জানায়, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শাহিন আলমের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পোষ্য কোটায় মূলত ক্যাম্পাসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তাদের সন্তানেরা কোনোভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, তাই তারা কোটা পেতে পারেন না। এই দাবিতে সরব শিক্ষার্থীরা। তাই কখনো আমরণ অনশন, আবার কখনো মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং অনশন ভাঙিয়েছিল, কিন্তু তারপরে আমরা তেমন উল্লেখযোগ্য তাদের কোনো পদক্ষেপ দেখছি না। যদি তারা কোনোভাবে যুক্তিতর্কে প্রমাণ করতে পারেন যে তারা পিছিয়ে পড়া, অনগ্রসর, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, আমরাও পোষ্য কোটার পক্ষেই, তারা নিক পোষ্য কোটা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি প্রমাণ করতে না পারেন, তাহলে অনতিবিলম্বে এই পোষ্য কোটা বাতিল করা হোক। শিক্ষার্থীদের এমন দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় পোষ্য কোটা 4% থেকে 1% কমিয়ে 3% রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতেও সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনকারীরা। শুধুমাত্র যে সমর্থন, ফেসবুকে যে সমর্থন, সেইটুকুই তারা দিচ্ছে। এক্সিকিউটিভ কোনো পাওয়ার তারা এখনো পর্যন্ত দেখাতে পারছে না। তাদের যে সুবিধা, সেটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, সেটা হোক শিক্ষক, হোক প্রশাসনিক কর্মকর্তা, হোক যে কিছুই, তো তাদেরকে আমি কোনোভাবে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করতে নারাজ। আমাদের জোর দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অতি দ্রুত পোষ্য কোটা বাতিল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পোষ্য বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে, আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। এটা আমরা বিবেচনার জন্য আমরা প্রক্রিয়া অবলম্বন করেছি। আমাদের একটা কমিটি হয়েছে, আমরা বিভিন্ন পক্ষের সাথে কথাবার্তা বলেছি একাধিকবার। আমরা চাই যে পরস্পরের যুক্তিগুলো বুঝুক এবং সবার বোঝার মধ্যে দিয়ে একটা সুন্দর সমাধান বের হয়ে আসুক। 1953 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। এবারে বাণিজ্যের খবর। ধান চালের জেলা হিসেবে পরিচিত নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে ছোট বড় প্রায় 1000 মিল চাতাল। কয়েকশো কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা অনেকেই এখন আত্মগোপনে।
বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয়। বিস্তীর্ণ সবুজে মোড়ানো এসব ধান মাঠ থেকে আসে হাটে। হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি প্রধান এই জেলার অর্থ বাণিজ্য হয়ে ওঠে ধান চাল কেন্দ্রিক। আর এই ধান চালকে কেন্দ্র করে গড়ে তোলা হয় প্রায় ১২০০র মতো ধানের চাতাল। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপে একের পর এক বন্ধ হতে থাকা এসব মিল চাতাল বর্তমানে ঠেকেছে ২০০-তে। বেশিরভাগ মিল চাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী দেনার দায়ে গিয়েছেন আত্মগোপনে। প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন। আর পাওনা টাকা উদ্ধারে চাষি ও ব্যবসায়ীরা সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে ধর্ণা দিচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আমাদের ১০-১৫ জন মারা গেছে। ইভেন্ট আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখনো পর্যন্ত ১২ লক্ষ টাকা আমার পাওনা আছে। কিসের তোমাদের টাকা পাবা বলে ঢালাওভাবে পিটাতে লাগলো। প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি, প্রায় ১ বছর যাবত আমরা প্রশাসনের কাছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীদের পাওনা শত কোটি টাকা উদ্ধারে চেষ্টা করছেন তারাও। তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কিনা, সেগুলো ফাংশনিং আছে কিনা, সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না, কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো। সমিতির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, তারা যেন অচিরেই এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদের এই টাকা যেন পরিশোধ করে। স্থানীয় খাদ্য বিভাগ জানায়, জেলায় ৫৬টি অটো ও ১২৫টি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার ৪.৫ মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে ৭২০ কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে এই ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্কফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর ১৯ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে ৭২০ কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে ৪ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল। তলানিতে নামছে বিনিয়োগকারীদের আস্থার পারদ। এ অবস্থায় অনেকেই ব্যক্ত করেছেন হতাশা। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বার পর আবার ৪-৫ দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। খারাপ কোম্পানি কি এটাকে রেকটিফাই করার দায়িত্ব কার? রেগুলেটরি বডির। এইটা যদি আমরা সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে, দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে কোনো ফোন, তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। ভালো কোম্পানি কি এই বাজারে নাই? অবশ্যই আছে। তো সে স্কয়ার ফার্মা পারে না কেন? স্কয়ার ফার্মা তো ৩০০ টাকা থাকার কথা, তারা ১১০% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু কই, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমরা দেখি যে বড় বড় ফাইন হচ্ছে এখন, গত কয়েক মাস ধরে দেখছি। তাহলে তাই যদি হয়ে থাকে, এর আগের যে কমিশন ছিল সেখানে তো এইগুলো তো যে রায়গুলো এখন হচ্ছে, বড় বড় দেখছি পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেটা মাথায় রেখে হয়তো আমাদের কোনো একটা সৃজনশীল উপায়তে এই শাস্তির ব্যাপারটা প্যাক করতে হবে। এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
আগামী বছর কঠোর হতে পারে ফ্রান্সের অভিবাসন আইন। অবৈধভাবে বসবাসকারীদের ধরপাকড়, বেকার ভাতা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সহ হতে পারে নানা নিয়মের পরিবর্তন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে প্রতিবার নতুন বছরে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এবার অভিবাসন আইন সহ অনেক বিষয়ে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। এর মধ্যে রয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, বেকার ভাতা সহ অন্যান্য বিষয়ও। এখানে যানবাহনের যে টিকিটটা রয়েছে প্রতি মাসে আগে দিতে হতো 82 ইউরো, এখন আরও বেশি দিতে হবে 2025 সালেতে। রিটায়ার্ডের ক্ষেত্রে রিফর্মটা যেটা রয়েছে পুনরায়, যেটা কিনা 64 বছর করার কথা ছিল, ইতিমধ্যে পাশ করে নিয়েছিল, এখন কিন্তু ওইটা নিয়ে আবার পুনরায় পার্লামেন্টে ভোট হবে। অভিবাসীদের জন্য যদি কিনা এই ভুল হতায়ও আসে, তাহলে দেখা যাচ্ছে যে নেগেটিভের দিকটা একটু বেশি দেখা যাচ্ছে। দেশটিতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী বসবাস করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। আর এই অভিবাসন প্রত্যাশীদের আগামী বছর থেকে অপরাধী হিসাবে গণ্য করা হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। আমাদের ম্যাক্সিমামের কিন্তু কাগজ বলেন বা সম্পাপি, আমাদের ম্যাক্সিমামে আমাদের কাগজ নেই। সো হ্যাঁ, ওইটা আমাদের খুবই খারাপ একটা প্রভাব পড়বে আমাদের অভিবাসীদের জন্য। ফ্রান্সে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের পাশাপাশি অনেক মানবাধিকার সংস্থাও রয়েছে। এতে অভিবাসন বিরোধী যে কোনো আইন প্রণয়ন হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সরকারের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এবারও নতুন বছরে বিভিন্ন পরিবর্তনের যে গুঞ্জন উঠেছে, তা বাস্তবায়ন করা সরকারের জন্য কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের। লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শুভ বড়দিন আজ। দেশ ও বিশ্বের শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলেও বিভিন্ন আয়োজন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সবাই।